স্বামী আমার অগোচরে আমার গাড়ির ব্রেক নিয়ে কারসাজি করেছিল। আর পরের দিন সকালবেলা আমি একদম স্বাভাবিকভাবে শ্বশুরের হাতে গাড়ির চাবিটা তুলে দিয়ে বলেছিলাম, বাবা, আপনি আর মা একটু ঘুরে আসেন, এতদিন কোথাও যান না, একটু মনটাও ভালো হবে। নীলা, পেছন থেকে ভেসে এলো রায়ানের কণ্ঠ। আমি ঘুরে তাকালাম। রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে সে। হালকা ধূসর টি শার্ট, এলোমেলো চুল, চোখে ঘুম ঘুম ক্লান্তি। একদম স্বাভাবিক একটা সকাল, যেন পৃথিবীতে কোনো অস্বাভাবিকতা নেই। রায়ান ধীরে ধীরে এগিয়ে এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল। থুতনি রেখে দিল আমার কাঁধে। সুপ্রভাত বউ। আমি মাথায় একটু কাত করতেই ও আলতো করে গালে চুমু খেল। চা হয়ে গেছে, নাস্তা দিচ্ছি এখন। উফ, কি সুন্দর গন্ধ। সে গভীর শ্বাস নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসল। আজ সকালে একটা জরুরি মিটিং আছে, তাড়াতাড়ি বের হতে হবে। আমি পরোটা প্লেটে তুলে দিচ্ছিলাম, তখনই হঠাৎ খুব স্বাভাবিক গলায় সে বলল, আচ্ছা, তোমার গাড়িটা কেমন চলছে আজকাল? কোনো সমস্যা করছে? আমার হাত 1 সেকেন্ডের জন্য থেমে গেল। তারপর আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। না তো। কেন? এমনি জিজ্ঞেস করলাম। কাল একটা মেকানিক এনে দেখিয়েছিলাম, বলল কিছু ইস্যু আছে। অবাক লাগলো, তুমি টের পাওনি? আমি ভ্রুকুচকে তাকালাম। মেকানিক এনেছিলে? আমি তো দেখিনি। সে নির্বিকারভাবে খেতে খেতে বলল, তুমি তখন আম্মুদের বাসায় ছিলে, বিরক্ত করতে চাইনি, তোমার সেফটিটা আগে। আমি হালকা হাসলাম। এত কষ্ট করার কি দরকার ছিল? কষ্ট কিসের? তুমি আমার স্ত্রী, তোমার গাড়ি মানে আমার দায়িত্ব। আর ব্রেক, টায়ার এসব নিয়ে রিস্ক নেওয়া যায়? তার চোখে তখন অদ্ভুত এক মায়া। যে মায়া দেখে মানুষ ভুলে যায় এই মানুষটা অভিনয় করতে পারে। 3 বছরের সংসার আমাদের। সবাই বলতো আমি নাকি ভাগ্য করে এমন স্বামী পেয়েছি। রায়ান ভীষণ যত্নশীল, নিয়মিত ফোন করে খোঁজ নেয়, অফিস থেকে ফিরতে দেরি হলে আগে জানায়, আমার মাথা ব্যথা হলে নিজে হাতে কফি বানিয়ে দেয়। আমার বান্ধবীরা প্রায়ই বলতো, তুই বুঝিস না নীলা, তোর বরটা একদম সিনেমার নায়কের মতো। একসময় আমিও বিশ্বাস করতাম পুরোপুরি। ঠিক আছে। আমি নিচের দিকে তাকিয়ে সালাদ নাড়ছিলাম। ধন্যবাদ। সে মুচকি হাসল। আমাদের মাঝে আবার ধন্যবাদ কিসের? খাওয়া শেষ করে সে নিজেই কাপ ধুয়ে রাখল। তারপর হাত মুছতে মুছতে আমার কাছে এসে কপালে একটা চুমু দিয়ে বলল, আজ ফিরতে দেরি হবে, অফিসে প্রজেক্ট জমা দিতে হবে। আচ্ছা, আমার জন্য জেগে থেকো না। ঠিক আছে, সাবধানে যেও। দরজা খুলল, আবার বন্ধ হয়ে গেল। তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল করিডোরে। আমি নিঃশব্দে টেবিল গোছাতে লাগলাম। প্লেটগুলো সিঙ্কে রাখলাম, কল ছেড়ে দিলাম। গরম পানি হাতের উপর পড়ছিল, কিন্তু আমার মাথার ভেতর তখন অন্য হিসাব চলছিল। গত 3 মাস ধরে রায়ান বদলে গেছে। আগে ফোনটা যত্রতত্র ফেলে রাখত, এখন বাথরুমে নিয়ে যায়। মাঝরাতে ঘুম ভেঙে দেখি ও পাশে নেই। ড্রয়িং রুমে ছোট স্টাডি রুম থেকে ফিস ফিস আওয়াজ আসে। জিজ্ঞেস করলে বলে অফিসের চাপ, মাথা ঠিক থাকে না। তারপর ফোন কল। ফোন বাজলেই বারান্দায় চলে যায়, খুব নিচু গলায় কথা বলে। একদিন পানি নিয়ে যাচ্ছিলাম, আমাকে দেখেই কথা থামিয়ে দিল। তারপর জোর করে হাসলো। একটা ক্লায়েন্ট খুব বিরক্ত করছে, কিন্তু সেই হাসিটা কেমন কাঁপছিল। মিথ্যা হাসি মানুষ চিনতে শিখে যায় একসময়। আমি কি অতিরিক্ত সন্দেহ করছি, নাকি সত্যিই কিছু বদলেছে? আমি হাত মুছে ফোনটা হাতে নিলাম। ঠিক তখনই শাশুড়ির মেসেজ এলো, মা, তোমার শ্বশুর কাল রাত থেকে বলছে কোথাও ঘুরতে যাবে। মানুষটা বাসায় থাকতে থাকতে একদম হাঁপিয়ে উঠেছে। মেসেজের শেষে হাসির ইমোজি। আমার অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। শ্বশুর শাশুড়ি দুজনেই ভীষণ ভালো মানুষ। আব্বু সারা জীবন ইলেকট্রনিকের কাজ করেছেন, সৎ মানুষ, কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন। আর আম্মু আমাকে কখনো পুত্রবধূ মনে করেনি, মেয়ের মতোই আগলে রেখেছেন। অনেকদিন ধরেই তারা কোথাও ঘুরতে যেতে চাইছিলেন, কিন্তু তাদের পুরনো গাড়িটা মাঝে মধ্যেই নষ্ট হয়ে যায়। আর রায়ানের গাড়ি অফিসে লাগে বলে নিতে চান না। আমি অনেকবার বলেছি আমার গাড়িটা নিয়ে যান না, কিন্তু আব্বু প্রতিবারই হেসে বলতেন, না মা, তোমার জিনিসে হাত দিতে লজ্জা লাগে। আমি দ্রুত টাইপ করলাম, আপনারা আমার গাড়িটা নিয়ে যান, আমি তো সপ্তাহে খুব কমই ব্যবহার করি। মেট্রোতে গেলে বরং দ্রুত পৌঁছায়। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, তুমি এত ভালো কেন মা? মেসেজটা পড়ে বুকের ভেতর কেমন হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ল।
পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রায়ান আগেই বের হয়ে গেছে। আমি তখন চা বানাচ্ছি। এমন সময় দরজায় নক পড়ল। দরজা খুলতে দেখি আব্বু আম্মু দাঁড়িয়ে, দুজনের হাতে ছোট ছোট ব্যাগ। আব্বুর চোখে মুখে শিশুর মতো উচ্ছ্বাস। বেশি ঝামেলা করে ফেললাম না তো মা? আমি হেসে চাবিটা এগিয়ে দিলাম। একদম না, কিন্তু ঘুরতে গিয়ে অনেক ছবি তুলতে হবে। তিনি এমন খুশি হলেন যেন ছোট বাচ্চাকে নতুন খেলনা দেওয়া হয়েছে। তোমারে প্রতি ঘন্টায় ছবি পাঠামো। আম্মু হেসে বললেন, এই মানুষটার উত্তেজনা দেখো। আমি দুজনকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। গাড়ির নিচে নামার শব্দ শোনা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে ফোন বের করে রায়ানকে কল দিলাম। দুবার রিং হতে সে রিসিভ করলো। গলায় অদ্ভুত তাড়াহুড়ো। হ্যালো, তুমি বের হয়েছো? গাড়ি ঠিক আছে তো? আমি অবাক হলাম তার কণ্ঠ শুনে, কেমন যেন অস্থির। আমি স্বাভাবিক গলায় বললাম, আজ আমি মেট্রোতে যাব। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সে বলল, মানে? আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। নিচে গাড়িটা তখন ধীরে ধীরে গেট পার হচ্ছে। আমি শান্ত গলায় বললাম, গাড়িটা আব্বু আম্মুকে দিয়েছি, তারা একটু ঘুরতে বের হয়েছে। এরপর ওপাশে এমন নীরবতা নেমে এলো যেন কেউ হঠাৎ নিঃশ্বাস নিতে ভুলে গেছে। আমি জীবনে অনেকবার মানুষকে চুপ হয়ে যেতে দেখেছি, কিন্তু সেদিন রায়ানের সেই নিস্তব্ধতা, ওটা ছিল ভয়ের শব্দ। ফোনের ওপাশে হঠাৎ নেমে আসা নীরবতাটি ছিল ভয়ঙ্কর। এতটাই ভয়ঙ্কর, আমি কানের কাছ থেকে ফোনটা সরিয়ে স্ক্রিনের দিকে তাকালাম। কল এখনও চলছে, সময় বাড়ছে। আমি আবার ফোনটা কানে নিয়ে বললাম, রায়ান, শুনতে পাচ্ছ? কথা বলছো না কেন? তারপর হঠাৎ ওপাশ থেকে একটা দম বন্ধ করা চিৎকার ভেসে এলো। এমন একটা চিৎকার যেন একজন মানুষ এক মুহূর্তে সব হারিয়ে ফেলেছে। আমি কেঁপে উঠলাম। ওটা রায়ানের স্বাভাবিক গলা ছিল না। ওর গলায় তখন আতঙ্ক, ভয়, পাগলামি সব একসাথে মিশে গেছে। আব্বু আম্মু গাড়ি নিয়ে বের হয়েছে মানে? কি বলছো তুমি? নীলা, প্লিজ বলো, তুমি মজা করছো? বলো, তুমি এখনো চাবি দাওনি? আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। কি হয়েছে তোমার? তারা তো একটু আগেই বের হলো। এত ভয় পাচ্ছ কেন? আমার বুকের ভেতর হঠাৎ অদ্ভুত কাঁপুনি শুরু হলো। রায়ান কাঁপা কাঁপা গলায় বলল, ব্রেক, নীলা, গাড়ির ব্রেক। তারপর সে প্রায় চিৎকার করেই বলে উঠল, গাড়ির ব্রেক কাজ করবে না। আমার হাত ঠান্ডা হয়ে গেল। মানে? ওপাশ থেকে কান্নার শব্দ আসছিল। একজন বড় মানুষের কান্না, ভাঙ্গা, অস্থির ভীত। আমি আমি নিজে নষ্ট করেছি ব্রেক। মুহূর্তের মধ্যে আমার চারপাশ ঝাপসা হয়ে গেল। মনে হলো রান্নাঘরের দেয়াল, টেবিল, জানালা সব ঘুরছে। আমি ঠিক শুনছি তো? রায়ান, আমার স্বামী, সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কাল রাতে আমি নিজে ব্রেকের পাইপ কেটে দিয়েছিলাম, ব্রেক অয়েল বের করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম সকালে তুমি গাড়ি নিয়ে বের হবে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, গলা শুকিয়ে কাঠ। তুমি কি বলছো? ওপাশে রায়ানের কান্না আরো বেড়ে গেল। আমি তোমাকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি আমি রূপাকে বিয়ে করতে চেয়েছিলাম। তোমার নামে থাকা শেয়ার, ফ্ল্যাট সব ফিরে পেতে চেয়েছিলাম। আমার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। একটা শব্দ হলো, স্ক্রিন ফেটে গেল। তবুও ওপাশ থেকে রায়ানের চিৎকার ভেসে আসছিল, নীলা, প্লিজ, আব্বু আম্মুকে বাঁচাও। তারা যদি ফ্লাইওভারে উঠে যায়, গাড়ি থামাতে পারবে না। আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল পা দুটো আমার শরীরে না। 3 বছরের সংসার, যে মানুষটা প্রতিদিন সকালে আমার কপালে চুমু খেত, যে মানুষটা একটু আগেই বলল তোমার নিরাপত্তা আগে, সেই আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে যাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটা জিনিস, আমি নিজের হাতে মৃত্যুর গাড়িটা তুলে দিয়েছি এমন দুইজন মানুষের হাতে, যারা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। হঠাৎ যেন ভেতর থেকে একটা আওয়াজ এলো, আব্বু আম্মুর কোনো দোষ নেই। আমি ঝটকা দিয়ে নিচু হয়ে ফোনটা তুলে নিলাম। হাত কাঁপছিল এত বেশি, নাম্বার প্রেস করতেও কষ্ট হচ্ছিল। প্রথমে আব্বুকে কল দিলাম। রিং হচ্ছে হচ্ছে কেউ ধরছে না। ধরুন, প্লিজ ধরুন। আমি দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেলাম। লিফটের জন্য অপেক্ষা করার মতো ধৈর্য ছিল না। সিঁড়ি দিয়ে প্রায় পড়তে পড়তে নিচে নামছিলাম। শ্বাস কেটে যাচ্ছিল। বারবার ফোন দিচ্ছিলাম, কেউ ধরছে না। নিচে নেমে দেখি গাড়ি নেই, তারা বের হয়ে গেছে। আমি এবার আম্মুকে ফোন দিলাম। দীর্ঘ রিংয়ের পর ওপাশ থেকে হাসি খুশি গলা ভেসে এলো, হ্যাঁ মা, আমরা তো বের হয়ে গেছি। তোমার আব্বু গাড়ির আরাম দেখে এত খুশি। আমি কাপা গলায় বললাম, আম্মু, প্লিজ ফোনটা স্পিকারে দেন।
এক্ষুনি। আমার গলার আওয়াজ শুনেই তিনি চুপ হয়ে গেলেন। কিছু সেকেন্ড পর আব্বুর গলা শোনা গেল। কি হয়েছে মা? আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম, আব্বু, গাড়ির ব্রেকে সমস্যা, খুব বড় সমস্যা, ধীরে চালান, হঠাৎ ব্রেক চাপবেন না। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর আব্বুর গলা বদলে গেল, গম্ভীর, সতর্ক। ব্রেক কাজ করছে না নাকি? হ্যাঁ, রায়ান বলেছে ব্রেক অয়েল নেই। প্লিজ আব্বু, গাড়ি ধীরে সাইডে নেওয়ার চেষ্টা করেন। আব্বু অনেক বছর গ্যারেজে কাজ করেছেন, তিনি গাড়ি সম্পর্কে ভালোই জানেন। তিনি দ্রুত বললেন, আমরা এখন ফ্লাইওভারের দিকে উঠছি। আমি গিয়ার কমিয়ে স্পিড কমানোর চেষ্টা করছি। হঠাৎ আম্মুর আতঙ্কিত চিৎকার শোনা গেল, ওগো, গাড়ি থামছে না। তারপর লাইন কেটে গেল। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইলাম। চারপাশের মানুষ তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। আমি শুধু কাঁদছিলাম, আল্লাহ, তাদের যেন কিছু না হয়। ঠিক তখন পাশ দিয়ে একটা সিএনজি যাচ্ছিল। আমি হাত তুলে থামালাম। ড্রাইভার আমার মুখের অবস্থা দেখে ভয় পেয়ে গেল। ভাই, দ্রুত ফ্লাইওভারের দিকে চলেন প্লিজ। সে আর কিছু না বলে গাড়ি ঘুরিয়ে দিল। পুরো রাস্তা জুড়ে আমি ফোন করেই যাচ্ছিলাম, কখনো আব্বুকে, কখনো আম্মুকে। কেউ ধরছে না। আমি কাঁপতে কাঁপতে জরুরি সেবায় ফোন দিলাম। বললাম, একটা গাড়ি ব্রেক ফেল করেছে। এর মাঝে আবার ফোন বেজে উঠল। রায়ান। আমি ফোন ধরতেই চিৎকার করে উঠলাম, আর কি চাও তুমি? তোমার জন্য তোমার বাবা মা মরতে বসেছে। ওপাশে সে কাঁদছিল, একদম ভেঙে পড়া মানুষের মতো। নীলা, আমি রাস্তায় বের হয়েছি, আমি ওদের খুঁজছি। তুমি কিছু জানতে পেরেছ? আমি চোখ বন্ধ করলাম, আর প্রথমবারের মতো বুঝলাম যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, সে আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আমি ফোনটা কেটে দিলাম। হাত কাঁপছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সিএনজিটা দ্রুত ফ্লাইওভারের দিকেই ছুটছিল, আর আমার মনে হচ্ছিল প্রতিটা সেকেন্ড যেন কারো জীবন মৃত্যুর হিসাব। হঠাৎ সামনে গাড়ির লাইন থেমে গেল। চারদিকে হর্ন, মানুষের চিৎকার। ড্রাইভার সামনে তাকিয়ে বলল, আপা, সামনে মনে হয় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বুকের ভেতরটা ধপ করে নেমে গেল। আমি আর এক সেকেন্ডও অপেক্ষা করিনি। সিএনজি থেকে নেমে দৌড় শুরু করলাম। গাড়ির ফাঁক দিয়ে সামনের ভিড় ঠেলে সামনে এগোচ্ছিলাম। শ্বাস কেটে যাচ্ছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছিল। আর তারপর আমি গাড়িটা দেখলাম, আমার কালো গাড়ি। ফ্লাইওভারের কংক্রিটের দেয়ালে সজোরে ঘষা লেগে সামনের অংশ দুমড়ে গেছে। ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে, কিন্তু পুরো গাড়িটা উল্টে যায়নি। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম। এক মুহূর্তেই বুঝে গেলাম, আব্বু শেষ মুহূর্ত পর্যন্ত গাড়িটা সামলানোর চেষ্টা করেছিলেন। নিজের অভিজ্ঞতা দিয়ে গাড়িটাকে দেয়ালের সঙ্গে ঘষে স্পিড কমিয়েছেন। আমার চোখ ভিজে গেল। আমি দ্রুত গেলাম স্ট্রেচারের দিকে। দুজন মানুষকে বের করা হচ্ছে, রক্তে ভেজা মুখ, কাটা দাগ, অচেতন শরীর। আম্মু কষ্টে চোখ খুলে গঙ্গা ছিলেন, আব্বু পুরোপুরি অজ্ঞান। আমি ভেঙে পড়ে বললাম, আব্বু, আম্মু। একজন প্যারামেডিক দ্রুত বললেন, আপনি কে? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি ওনাদের মেয়ে। ওনারা বেঁচে আছেন? লোকটা তাড়াতাড়ি বলল, আলহামদুলিল্লাহ, পালস আছে। কয়েকটা ফ্র্যাকচার আর মাথায় আঘাত পেয়েছে, দ্রুত হাসপাতালে নিতে হবে। আমি অ্যাম্বুলেন্সে উঠতে যাচ্ছিলাম, ঠিক তখনই পেছনে ব্রেক কষার শব্দ হলো। আমি ঘুরে তাকালাম, রায়ান। সে প্রায় দৌড়ে আমাদের দিকে আসছিল, চুল এলোমেলো, চোখ লাল, মুখ ফ্যাকাশে। সে হাঁপাতে হাঁপাতে চিৎকার করলো, আব্বু, আম্মু। তারপর আমাকে দেখে থেমে গেল। আমি ওর দিকে তাকালাম। সেই দৃষ্টিতে আর কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু ঘৃণা। রায়ান কাপা হাতে আমার দিকে এগিয়ে এলো। নীলা, ওনারা ঠিক আছে? প্লিজ বলো। আমি এক ঝটকায় তার হাত সরিয়ে দিলাম। তারপর সজোরে একটা চড় মারলাম। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আমাকে ছুবে না। আমার গলা কাঁপছিল। তুমি মানুষ না রায়ান, তুমি একটা জানোয়ার। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখন একজন পুলিশ অফিসার এগিয়ে এলেন। কি হয়েছে এখানে? আমি কয়েক সেকেন্ড রায়ানের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে তখন অনুনয়, ভয়, ধরা পড়ে যাওয়ার আতঙ্ক। কিন্তু আমার ভেতরে আর কোনো দয়া অবশিষ্ট ছিল না। আমি আঙ্গুল তুলে বললাম, এই লোকটা আমার স্বামী। ও নিজে আমার গাড়ির ব্রেক কেটে দিয়েছে আমাকে মারার জন্য, কিন্তু আজ গাড়িটা ওর বাবা মা নিয়ে বের হয়েছিল। পুলিশ অফিসারের মুখ বদলে গেল। তিনি রায়ানের দিকে তাকালেন। রায়ান হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, আমি ওদের মারতে চাইনি,
আমি শুধু তার কথা শেষ হলো না, পুলিশ তাকে ধরে দাঁড় করালো। আমি আর তাকাইনি। অ্যাম্বুলেন্সে উঠে আম্মুর হাত শক্ত করে ধরে বসে রইলাম। সেদিনের পর অনেক কিছু বদলে গেল। আব্বু আর আম্মু দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। অপারেশন হয়েছে, প্লাস্টার হয়েছে। অনেক রাত আমি হাসপাতালের করিডোরে বসে কেঁদেছি, কিন্তু আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছিলেন। ধীরে ধীরে তারা সুস্থ হয়ে উঠলেন। সবচেয়ে বড় আঘাত ছিল দুর্ঘটনা না, সবচেয়ে বড় আঘাত ছিল সত্যিটা। তাদের একমাত্র ছেলে নিজের স্বার্থে এত নিচে নেমে যেতে পারে, এটা তারা মানতেই পারছিলেন না। একদিন হাসপাতালে আব্বু আমার হাত ধরে বললেন, মা, আমাদের মাফ করে দিও, ছেলেকে মানুষ করতে পারলাম না। আমি কেঁদে ফেলেছিলাম। আপনাদের কোনো দোষ নেই আব্বু। রায়ানের বিরুদ্ধে সব প্রমাণ পাওয়া গিয়েছিল। গাড়ির ব্রেক ইচ্ছা করে কাটা হয়েছে। ফরেনসিক রিপোর্টে সেটা পরিষ্কার ছিল। তার গাড়ি থেকে যন্ত্রপাতিও পাওয়া যায়। আর ফোনে তার স্বীকারোক্তি, ওটাই সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। যে মেয়েটার জন্য সে সব করতে চেয়েছিল, সেই রূপা খবর প্রকাশ হওয়ার পরপরই উধাও হয়ে যায়। রায়ানের ফোন ধরা বন্ধ, যোগাযোগ বন্ধ, যেন সে কখনোই ছিল না। শেষ পর্যন্ত আদালত রায়ানকে দীর্ঘ কারাদণ্ড দেয়। রায়ের দিন শুনেছিলাম সে কাঠগড়ায় একা দাঁড়িয়েছিল। কেউ পাশে ছিল না, না প্রেমিকা, না পরিবার, না বন্ধু বান্ধব। লোক তাকে একা করে দিয়েছিল। আমি ডিভোর্স নিয়ে নিয়েছিলাম, নিজের কাজে ফিরে গিয়েছিলাম। কিন্তু আব্বু আম্মু আমাকে ছাড়েননি। তারা বলেছিলেন, তুই কোথাও যাবি না, তুই আমাদের মেয়ে। আর সত্যি বলতে, রক্তের সম্পর্ক না থাকলেও কিছু মানুষ একসময় সত্যিকারের আপন হয়ে যায়। আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়। মনে পড়ে সেই সকালটার কথা, যে সকালে একজন মানুষ হাসি মুখে আমার কপালে চুমু খেয়েছিল, আর একই মানুষ আমার মৃত্যুর পরিকল্পনা করেছিল। সেদিন আমি একটা জিনিস শিখেছিলাম, মানুষ অন্যের জন্য গর্ত খুঁড়লে অনেক সময় সবার আগে সে নিজেই সেখানে পড়ে যায়। সমাপ্ত।